খুব অল্প সংখ্যক মানুষ আছে রাজনীতি সৎ পথে করে এবং দেশের কথা ভাবে। বেশিরভাগ মানুষ হলো অসৎ পন্থা অবলম্বন করার জন্যই রাজনীতি করে। এই সরকারের যদি দেশ পরিবর্তন করতে হয়, সংস্কার করতে হয়, আমি ব্যক্তিগতভাবে মনে করি তিনটা যোগ্যতা লাগবে। একটা হলো নিজেদের কাছে সৎ থাকা, আরেকটা হলো রাজনৈতিক দূরদর্শিতা, আরেকটা হলো প্রশাসনিক দক্ষতা। আমি একদম ভালোভাবে বুঝতে পারতেছি যে যারা আমাদের দেশে এখন অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে উপদেষ্টা হিসেবে কাজ আছে, এদের সততার কোনো অভাব নাই। এরা সৎ আছে, তার মানে একটা যোগ্যতা আছে, বাকি দুইটা যোগ্যতার অভাব। রাজনৈতিক দূরদর্শিতাও এদের নেই, প্রশাসনিক দক্ষতাও নেই। তাহলে আমার সব দেশেই ভালো মন্দ থাকে, আমাদের দেশেও ভালো মন্দ থাকবে। আস্তে আস্তে আমাদের দেশের একটা পরিবর্তন হবে, কিন্তু রাতারাতি পরিবর্তন হবে না। আসসালামু আলাইকুম। গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা বাংলাদেশ সৃষ্টি হয়। যে বাংলাদেশটি আমরা দেখে এসেছি, যে বাংলাদেশ আমরা কল্পনা করেছি, যে বাংলাদেশ আমরা স্বপ্নে দেখেছি, সেরকম একটা বাংলাদেশ গত 5 আগস্টের পরপরই আমরা দেখতে পাই। ঠিক তার পরপরই কিছু ঘটনা ঘটে যেগুলো আমাদের কাছে আকস্মিক মনে হয়, যেগুলো আমাদের চিন্তার জায়গাটি নাড়িয়ে দেয়। সেরকম জায়গাগুলোতে আসলে যারা নিয়ন্ত্রণ করছে, বিশেষ করে রাজনীতিবিদ যারা আছেন, বিএনপি বলি, আমরা জামাত ইসলাম বলি, ইসলামিক দলগুলো বলি, বা বিরোধী মতাবলম্বী যে দলগুলো রয়েছে, তাদের যে জায়গাগুলো, সেগুলো নিয়ে কিন্তু ব্যাপক আলোচনা চলছে আসলে কি হতে যাচ্ছে। তো এই বিষয়ে সাধারণ মানুষের যে চিন্তাভাবনা, সেগুলো আমরা জানি, কিন্তু সাধারণ মানুষের যে চিন্তাভাবনাগুলো আছে, সেই জায়গাগুলো যারা নাড়িয়ে দিয়েছেন তারা হচ্ছেন বাংলাদেশের যারা মানবাধিকার নিয়ে কাজ করছেন তারাই। ঠিক এরকম একটা সময়ে আজকে আমি পেয়েছি বাংলাদেশের একজন মানবাধিকার কর্মী, যিনি বিভিন্ন বিষয়ে কথা বলে থাকেন, জনাব মনিরুল ইসলাম মনির ভাই, আমাদের সবার প্রিয়। তো আমরা তার সাথে আসলে জানতে চাইবো যে যদি এক্স্যাক্টলি আমি প্রশ্ন করি যে ছাত্র জনতার যে আন্দোলনটি ঘটেছে আর যেটার পরবর্তী যে পরিস্থিতিটা, সেই বিষয়ে আসলে আপনার মতামত কি? ধন্যবাদ আপনাকে। পাশাপাশি আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন। আপনি একেবারেই যথাযথ বলেছেন। পাশাপাশি একেবারে সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করছেন, প্রশ্ন করেছেন। ছাত্র জনতার আন্দোলনের ফলে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সেই বিষয়টা বলার আগে আমি যদি একটু পিছন থেকে বলি, সেটা হলো যে আমাদের দেশ স্বাধীন হওয়ার পর থেকে যখন যেই সরকার ক্ষমতায় ছিল, তখন সেই সরকারগুলো দুর্নীতি করেছে। সাধারণ মানুষের ভাবনা, সাধারণ মানুষের মৌলিক অধিকার ওইভাবে রক্ষা হয়েছে আমি বিশ্বাস করি না। আর সহজ করে যদি বলি, দেশ স্বাধীন হওয়ার পর থেকে প্রথম যারা ক্ষমতায় এসেছেন তারা যেই পরিমাণ দুর্নীতি করেছেন, তার পরবর্তীতে যারা ক্ষমতায় এসেছেন তারা আগের সরকারের দুর্নীতির রেকর্ড ভঙ্গ করেছেন। এইভাবে এখনো পর্যন্ত প্রতিটা সরকার পূর্বের দুর্নীতির রেকর্ড ভঙ্গ করার ধারাবাহিকতা অব্যাহত রেখেছেন। সেইটা গিয়ে লাস্ট আওয়ামী লীগ সরকারের আমলে এমন এক সীমানায় চলে গেছে যেটা একেবারে অসহনীয়। আর যদি আমি এইভাবে বলি যে সরকারের স্বার্থের ব্যাঘাত ঘটবে, এরকম কিছু ঘটনা ঘটলেই সরকার কি করে, আমাদের দেশের জনগণকে ঘর ছাড়া করতেন, দেশ ছাড়া করতেন, গুম করতেন, নির্বিচারে হত্যা করতেন। আমাদের কাছে এমন মনে হয়েছিল আমরা মনে হয় পৃথিবী থেকে একটি আলাদা জগতে বসবাস করতেছি। আমরা মনে হয় একটা যাযাবর জাতি, যে জাতির সাথে পৃথিবীর সাথে কোনো সম্পর্ক নেই। যেই কাজটা আমাদের দেশের রাজনীতিবিদরা করার কথা ছিল তারা করতে ব্যর্থ হয়েছেন, সেই কাজটা ছাত্র জনতা মিলে এরকম একটি সীমা অতিক্রম করার সরকারকে গণ আন্দোলনের মাধ্যমে পতন করে আমাদের দেশটাকে এখন একটা পর্যায়ে নিয়ে আসছেন। সেই পর্যায়টা যদি আমি বা আমার দৃষ্টিকোণ থেকে বলি, সেটা হলো যেরকম আমাকে মনে হয়েছিল যে আমরা একটা যাযাবর জাতি, পৃথিবীর সাথে আমাদের কোনো কানেকশন নেই, আমরা একটা পৃথিবী থেকে বাইরে একটা জগতে বসবাস করতেছি। আমার কাছে মনে হয়েছে যে এই ছাত্র আন্দোলনের, এই গণ আন্দোলনের, ঐতিহাসিক আন্দোলনের ফলে আমরা মনে হয় পৃথিবীর সাথে একটা কানেক্টেড হয়েছি, মানে সম্পর্ক হয়েছে। পৃথিবীর সব দেশেই ভালো মন্দ থাকে, আমাদের দেশেও ভালো মন্দ থাকবে। আস্তে আস্তে আমাদের দেশের একটা পরিবর্তন হবে, কিন্তু রাতারাতি পরিবর্তন হবে না। এই যে রাতারাতি পরিবর্তন হচ্ছে না বা রাতারাতি পরিবর্তন না হওয়ার আসলে কারণটা কি? ধন্যবাদ আপনাকে। এটা সম্পূর্ণ আমার নিজস্ব ব্যক্তিগত মত। আপনি জানেন যে আমি আসলে একজন মানবাধিকার কর্মী, মানুষের অধিকার নিয়ে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। কিন্তু এখন আমাদের আলোচনা হলো রাজনৈতিক। আমি নিজে কখনো রাজনীতি করার সুযোগ হয়নি,
ভবিষ্যতে হবে কিনা আমি জানি না, কিন্তু আমি একজন দেশের নাগরিক হিসাবে যেটা মনে করি সেটা হলো, প্রথম কারণ হলো যে অনুশোচনাতে আমি এইভাবে বলতে চাই, সেটা হলো যে মনে করেন আমরা 5 ভাই, আমরা 5 ভাইয়ের মধ্যে একটা ভাই ধরুন আপনার এই যে বিপথে গেছে, বলতে পারেন যে নেশাগ্রস্ত হয়ে গেছে, সন্ত্রাসী হয়ে গেছে, অর্থাৎ খারাপ হওয়ার যতগুলো উপাদান আছে সব তার মধ্যে আছে। সে এমন পর্যায়ে চলে গেছে যে পর্যায়ে যাওয়ার কারণে সে মা বাবার গায়ে হাত তুলতে দ্বিধা করে না, নীতি নৈতিকতা বুঝে নাই, ভালো মন্দ বুঝে নাই, যখন তখন যার সাথে নেশার টাকার জন্য অথবা তার ব্যক্তিগত সুবিধার জন্য সবাইকে তুচ্ছ তাচ্ছল্য করতেছে। এখন তার ফ্যামিলির লোক, আমরা বাকি ভাইয়েরা, মা বাবা ভাই বোন, উদাহরণ দেওয়ার জন্য বলছি, এবং কি গ্রামের লোক, বাড়ির লোক, এলাকার লোক সবাই অতিষ্ঠ তার যন্ত্রণায়, সবাই বাধ্য হয়ে তাকে মনে করেন যে এলাকা ছাড়া করে ফেলছে। আমার কথা হলো যে তাকে এলাকা ছাড়া করার পরে যারা এলাকা ছাড়া করছে তারা কিন্তু শান্তিতে নাই, কারণ যেই ভাইটা বিপদে গেছে সে এলাকা ছাড়া হওয়ার পরে তার ভিতরে অনুশোচনা আসে নাই যে আমি এতগুলো অপরাধ করার কারণে আমাকে এলাকা ছাড়া করেছে। সেই ভাবতেছে যে বাড়ির মানুষ, ফ্যামিলির মানুষ, এলাকার মানুষ মিলে আমার সাথে ষড়যন্ত্র করতেছে। তো এই যে তার মন মানসিকতা যে আমার সাথে সবাই ষড়যন্ত্র করে আমাকে এলাকা ছাড়া করেছে, যার জন্য সে কি করছে, নতুন করে আবার গোলমাল সৃষ্টি করার জন্য চেষ্টা করতেছে। পাশাপাশি পরিবারের লোক, বাড়ির লোক, গ্রামের লোক, এরা নতুন আতঙ্কের মধ্যে আছে যে এ তো যেহেতু মানে অপরাধ স্বীকার করতেছে না, সে মনে করতেছে ষড়যন্ত্র, তাহলে আমাদের তো সবাই মৃত্যু ঝুঁকি আছে, সবাই একটা আতঙ্কের মধ্যে কাজ করতেছে। একটা উল্টার দিকে তাকায় দেখেন, তাকে এই ধরনের একটা পদক্ষেপ নেওয়ার পরে, দেশ ছাড়া করার পরে কোনোভাবে যদি তার ভিতরে অনুশোচনা জন্ম নেয় যে আসলে আমি যা করেছি এগুলো ঠিক করি নেই, আমি যা করেছি এগুলো অনৈতিক করেছি, আমি যা করেছি এগুলো নেশার গড়ে করেছি, আমি যা করেছি এগুলো আমার ফ্যামিলির জন্য ক্ষতি, মান সম্মানের ক্ষতি, দেশের ক্ষতি, দশের ক্ষতি, এরকম একটা যদি অনুশোচনা তার ভিতরে জন্মায়, তাহলে এই যে সবার মাঝে নতুন করে একটা আনন্দ উৎসব কাজ করবে। পাশাপাশি ওই ভাইকে মাথার উপরে রাখবে যে এত কিছুর পরেও সে বুঝতে পেরেছে যে তার কাজগুলো ঠিক ছিল না। এই যে একটা অনুশোচনা, এইটা যদি না থাকার কারণে একরকম পরিস্থিতি, আর এই অনুশোচনা থাকার কারণে আরেক রকম পরিস্থিতি। সেই দিক থেকে আমি বলবো যে, আমি এই জন্য উদাহরণটা দিয়েছি যে যেই সরকারের প্রতি আমাদের অভিযোগ, দেশবাসীর অভিযোগ, সবার অভিযোগ যে এই সরকার সীমা অতিক্রম করেছে, সরকার কিন্তু এটা মনে করে না যে সীমা অতিক্রম করেছে। সরকার মনে করতেছে আমাদের সাথে ষড়যন্ত্র হয়েছে এবং ষড়যন্ত্র করে আমাদেরকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। এই যে একটা অসঙ্গতির কারণে আমাদের দেশে রাতারাতি পরিবর্তন আশা করতে পারি না। 2 নম্বর কথা হলো যে রাজনীতিতে যেরকম আপনার অসৎ মানুষ প্রচুর পরিমাণে আছে, খুব অল্প সংখ্যক মানুষ আছে রাজনীতি সৎ পথে করে এবং দেশের কথা ভাবে। বেশিরভাগ মানুষ হলো অসৎ পন্থা অবলম্বন করার জন্যই রাজনীতি করে। সেরকম আমাদের দেশে সকল শ্রেণী পেশার মধ্যে অসৎ মানুষ আছে। একেবারে আমি একজন ছোটখাটো একজন ব্যবসায়ী, আমি ব্যবসা করি, আমিও বলতে পারবো আমাদের ব্যবসায়ীদের মধ্যে খুব হাতে গোনা কয়েকজন সৎ, বাকি বেশি অসৎ। একেবারে আপনি যেই লেভেলে যাবেন, যেই পেশায় যাবেন, একেবারে যদি ভিক্ষুকের পেশায়ও যান, আমাদের দেশে বেশিরভাগ ভিক্ষুক ভিক্ষা করে অসৎ পন্থা অবলম্বন করে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি রাজনীতিতে যেরকম একটা পরিবর্তনের হাওয়া লেগেছে ছাত্র জনতার আন্দোলনের ফলে, এই পরিবর্তনের হাওয়াটা আমাদের সকল শ্রেণী পেশার মানুষের গায়ে লাগাতে হবে, তাতে করে সবাই মিলেমিশে একটা সুন্দর দেশ গঠনে সফল হবে এবং সুন্দর একটা দেশ হবে। আমি আরেকটা ছোট কারণ আছে যদি বলি, আরেকটা কারণ হলো এই যেই বিগত সরকারের পতনের পরে আমাদের তত্ত্বাবধায়ক সরকার এসেছে। তো একটা মানে সরকারের যদি দেশ পরিবর্তন করতে হয়, সংস্কার করতে হয়, আমি ব্যক্তিগতভাবে মনে করি 3টা যোগ্যতা লাগবে। একটা হলো নিজেদের কাছে সৎ থাকা, আরেকটা হলো রাজনৈতিক দূরদর্শিতা, আরেকটা হলো প্রশাসনিক দক্ষতা। আমি একদম ভালোভাবে বুঝতে পারতেছি যে যারা আমাদের দেশে এখন অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে, উপদেষ্টা হিসেবে কাজ আছে, এদের সততার কোনো অভাব নাই, এরা সৎ আছে, তার মানে একটা যোগ্যতা আছে। বাকি 2টা যোগ্যতার অভাব, রাজনৈতিক দূরদর্শিতাও এদের নেই, প্রশাসনিক দক্ষতাও নেই। তাহলে আমাদের দেশটা রাতারাতি পরিবর্তন না হওয়ার এইটাও আরেকটা কারণ।
এই যে আপনি ষড়যন্ত্রের কথা বললেন, তো ষড়যন্ত্র তো থাকবে বা ষড়যন্ত্র সকল সময় ছিল, এই ষড়যন্ত্রের ভিতরেও কিন্তু গণতান্ত্রিক শক্তিগুলো রাষ্ট্র পরিচালনা সামনেও করবে। তো যারা রাষ্ট্র পরিচালনা করার একটা স্বপ্ন দেখছেন, বিএনপি বা যারা আগের সময়ের বিরোধী দল ছিল, তো তাদের আসলে ভবিষ্যৎ কি বা তাদের যে চিন্তা ভাবনাগুলো, এগুলো নিয়ে আপনি কি বলবেন, বিশেষ করে বিএনপির চিন্তা ভাবনাগুলো? ধন্যবাদ আপনাকে। একেবারেই আমার কাছে ভালো লাগার একটা প্রশ্ন করেছেন। এই বিষয়টা নিয়ে আমিও সবসময় ভাবি, কারণ একটা কথা তো সত্য যে আমরা মানে আরে রাজনীতি ভবিষ্যৎ নিয়ে কোনো মতামত মানে আরে অনিশ্চিত। রাজনীতিতে কোনো মানে আরে নির্ধারিত কিছু নাই, যে কোনো সময় যে কোনো পরিবর্তন হতে পারে। তবে আমাদের ভাবনা থেকে আমরা যেটা মনে করি যে এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যেই পরিস্থিতির কারণে 2 দিন আগে হোক আর পরে হোক একটা গ্রহণযোগ্য নির্বাচন হবে, একেবারে স্বচ্ছতার সহিত নির্বাচন একটা হবে। এটা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, আশাও করি 2 দিন আগে পরে। ওই নির্বাচনের সময় রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করবে, সেক্ষেত্রে বিএনপিও অংশগ্রহণ করবে, জামাত ইসলামও অংশগ্রহণ করবে, অন্যান্য দলগুলো হয়তো বা করবে। এগিয়ে থাকবে তারা যারা আপনার এই যে বিগত দিনের এই রাজনৈতিক মানে বিশ্লেষণ থেকে শিক্ষা নিবে। আরো সহজ করে যদি বলি, সেটা হলো যে আপনার যে কাজগুলো বিগত দিনের সরকারগুলো করেছে, এই কাজগুলো উল্টো দিকে থাকতে হবে। আরো সহজ করে বলতে গেলে আমি বলবো যে অর্থাৎ আপনার তো প্রশ্ন হলো যে বিএনপি কেন্দ্রিক আর জামাত কেন্দ্রিক। আমি বলি বিএনপি কেন্দ্রিক আর জামাত কেন্দ্রিকের মধ্যে 2টা পার্থক্য। বিএনপি কেন্দ্রিক হলো 2টা দিক থেকে ওরা খুব সিরিয়াস পদক্ষেপ নিতে হবে। একটা দিক হলো বিএনপির আমলেও এই দুর্নীতি বলেন, এই যে অসৎ পন্থা অবলম্বন বলেন, খারাপ কাজগুলো বলেন, মানুষের ভাবনার বাহিরে অনেকগুলো কাজ হয়েছে, সেগুলো দিক থেকে বিএনপি প্রথমত অনুশোচনা আসতে হবে বিএনপি। আর দ্বিতীয় কাজটা হলো যে যেই কাজটা জামাত করতেছে এখন, যে জামাত কিছু ছোট ছোট প্রোডাক্ট মানুষের ভিতরে দিচ্ছে, যেমন জামাত দিচ্ছে যে আমরা দুর্নীতিকে সাপোর্ট করি না, আমরা ক্ষমতা আসলে দুর্নীতি করব না, আমরা প্রতিহিংসা সাপোর্ট করি না, আমরা প্রতিহিংসার রাজনীতি করব না, আমরা এই যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করব, আমরা মানুষের অধিকার প্রতিষ্ঠা করব। এই যে ছোট ছোট প্রোডাক্টগুলো খাওয়াচ্ছে এবং প্রমাণ করার চেষ্টা করতেছে, এতে করে এই প্রোডাক্টগুলো আবার আমাদের দেশে জনগণ খাচ্ছে। আর বিএনপির বেলায় হলো সেম প্রোডাক্টগুলো মানুষের মধ্যে অ্যাপ্লাই করতে হবে এবং মানুষকে খাওয়াতে হবে। তাহলে দেখা যাইতেছে যে বিএনপির আরেকটা এক্সট্রা কাজ হলো ওই যে বিএনপির অতীতে যে কাজগুলো আছে এগুলোর জন্য অনুশোচনা আসতে হবে। তাহলে বিএনপির হলো 2টা কাজ আর জামাত হলো একটা কাজ। ওভারঅল কথা হলো যারাই প্রমাণ করতে পারবে ক্ষমতা আসার পরে জনগণের অধিকার রক্ষা হবে, জনগণ স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি পাবে, জনগণের ভাবনা প্রতিফলিত হবে, মৌলিক অধিকারগুলো মানুষের মৌলিক অধিকারগুলো মানে খুব ভালোভাবে পাবে, এরকম যখন মানুষের মধ্যে ভাবনা সৃষ্টি হবে, যেই দলের উপরে হবে সেই দলকে মানুষ ভোট দিবে। এক্স্যাক্টলি। আমরা একেবারে সর্বশেষ পর্যায়ে যদি আসি, যে ভবিষ্যৎ যে বাংলাদেশটি, যে বাংলাদেশ আমরা স্বপ্ন দেখি, এই বাংলাদেশের ভবিষ্যৎটা আসলে কি দেখেন, মানুষ কোথায় যাবে? ধন্যবাদ আপনাকে। আমার হইলো পিছনের একটা কথা হলো, যেহেতু আমাদের কাছে মনে হয়েছিল যে আমরা পৃথিবী থেকে আলাদা একটি জগতে বসবাস করতেছি, এখন যেহেতু ছাত্র জনতার আন্দোলনের ফলে এখন আমি যেহেতু ব্যক্তিগতভাবে মনে করতেছি যে পৃথিবীর সাথে সম্পৃক্ত হয়েছি, ভালো মন্দ সব দেশে আছে, আমাদের দেশে থাকবে, সেই দিক থেকে আস্তে আস্তে আমাদের দেশে পরিবর্তন হবে। কোনো এক সময় আমাদের দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, আমি এটা বিশ্বাস করি এবং মানুষ স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি পাবে, মানুষ পুরো পৃথিবীতে মাথা উঁচু করে কথা বলবে, আমাদের বাংলাদেশি মানুষ, এটা আমি বিশ্বাস করি। যাই হোক, কোনো একদিন ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, মানুষ তার যে স্বাভাবিক মৃত্যুর যে গ্যারান্টি সেটা পাবে, আমরাও এই আশা করি। এই আশাতেই আমরা আমাদের যে সামনের দিনগুলো সেগুলো চালাতে চাই এবং সামনের দিনগুলোতে আমরা কাজ করে যেতে চাই আরো বেশি বেশি। আপনারা যারা অনুষ্ঠানটি দেখছেন, মনির ইসলাম মনির ভাইকে দেখছেন, সবাইকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, আপনাদেরকেও ধন্যবাদ। আপনারা মূল্যবান সময় নষ্ট করে আমাদের এই ভিডিওটা দেখছেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের
প্রতি নিজের যত্ন নেবেন, যারা ভালো কাজ করেন তাদেরকে উৎসাহিত করবেন। ধন্যবাদ।